ওয়েলকাম স্টুডেন্ট, আমি কৌশিক চন্দ্র। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যৌনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। যৌনুক্রম কথার মানে হচ্ছে আমরা যে সকল জীবরা পৃথিবীতে উন্নত জীব তাদের সবারই ডিপ্লয়েড সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম দুটো করে সেটে থাকে। আর এই ডিপ্লয়েড সেট থেকেই আবার হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমগুলি যুক্ত কিছু কোষ তৈরি হয়, যাদেরকে আমরা জনন কোষ বলি। তো এই ক্ষেত্রে জনন কোষ দুই প্রকারের হয়, পুরুষের দেহে হয় শুক্রাণু আর স্ত্রী দেহে হয় ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু দুটো হ্যাপ্লয়েড সেট কোষ মিলে আবার একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হয়, যা হয় আবার ডিপ্লয়েড। তো এই যৌনুক্রম প্রতিটা জীবের জীবনচক্রে চলে, আর এইভাবেই প্রতিটা জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তো একটু দেখে নেওয়া যাক প্রাথমিকভাবে যে যৌনুক্রম কী করে কন্ট্রোল হয়। তো আমরা একটা সোজা উদাহরণ দিয়ে শুরু করি। ধরো একটা ব্যাংকে যদি আমরা চিন্তা করি, একটা পুরুষ ব্যাংক একটা স্ত্রী ব্যাংক, তাদের জীবনচক্রে যৌনুক্রম বিষয়টা কীরকম করে আসছে। তো এই ক্ষেত্রে একটা ডিপ্লয়েড ব্যাংক যেটা আছে 2n অবস্থায় সে আছে, এটা একটা পূর্ণাঙ্গ অবস্থা ধরে নেওয়া যাক, এটা একটা পুরুষ ব্যাংক। আর তার পাশেই আরেকটাকে আমরা স্ত্রী ব্যাংক হিসেবে চিন্তা করছি, তো তার ক্ষেত্রেও সেটা ডিপ্লয়েড অবস্থা। তো ডিপ্লয়েড অবস্থাতে কী হয়, সবগুলো ক্রোমোজোম ডবল সেটে থাকে, তাই একে ডিপ্লয়েড অবস্থা বলা হয়, অর্থাৎ 2n অবস্থা। তো বর্ষাকালে যখন তাদের জননের সময় আসে, তো সেই সময় স্ত্রী ব্যাঙের দেহ থেকে, এটা স্ত্রী ব্যাংক, তো স্ত্রী ব্যাঙের দেহ থেকে পাশে লিখেও রাখি আমরা, তাহলে সুবিধা হবে। তো স্ত্রী ব্যাঙের দেহ থেকে আসে এগ বা ডিম্বাণু, তো এটা হ্যাপ্লয়েড। আর পুরুষ ব্যাঙের দেহ থেকে আসে শুক্রাণু, সেটাও হ্যাপ্লয়েড। তো এই শুক্রাণু ডিম্বাণু তৈরির জন্য যে বিশেষ কোষ বিভাজন লাগে, সেই কোষ বিভাজনকে বলা হয় মিওসিস। তো এখানে মিওসিস কোষ বিভাজনের ফলে এটা তৈরি হয়। তাই ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো শুক্রাণু আর ডিম্বাণু, এরা পরস্পরের সাথে মিলে যায়। তো এই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলে যায়, মিলে গিয়ে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করে, যাকে আমরা বলছি জাইগোট। এই জাইগোট থেকেই পরে কোষ বিভাজনের মাধ্যমে ব্যাঙাচির সৃষ্টি হয়। ব্যাঙাচিগুলো এরকম দেখতে হয় প্রাথমিক অবস্থায়, পরে তার মধ্যে বই ফুলকা টুলকা এসব আসে, এবং এই ঘটনাগুলো সবই জলের মধ্যেই চলতে থাকে। অর্থাৎ উভচরের যা বৈশিষ্ট্য, জীবনচক্রের শুরু জলে, তারপর আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ ব্যাঙের আবার সৃষ্টি হয়। তো এই যে পূর্ণাঙ্গ ব্যাঙের সৃষ্টি হলো, সেই ব্যাঙটা কিন্তু আবার কী হবে, ডিপ্লয়েড দশায় আসবে। তো ডিপ্লয়েড দশায় আসা মানে 2n অবস্থা। তাহলে যে কোনো জীবের জীবনচক্রে এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার যে আবর্তন হয়, তাকে আমরা যৌনুক্রম বলি। এখন ক্লাস 10-এর সিলেবাসে আমাদের যৌনুক্রমের উদাহরণ হিসেবে দেওয়া আছে ফানের যৌনুক্রম। তো আসো এরপর দেখে নেওয়া যাক যে ফানের যৌনুক্রম কীভাবে সম্পূর্ণ হয়। ফান বলতে এখানে উদাহরণ হিসেবে আমরা ডায়াপটোরিস বা ঢেঁকি শাককে নিয়ে নিই। তো ঢেঁকি শাকের এই যে দশাটা, এই দশাটার নাম হচ্ছে রেণুধর দশা। রেণুধর দশাতেই তাদের পাতা দেখা যায়, আর এটা তার রাইজোম, যেখানে আর কি এই গাছটা ডেভেলপ হয়। তো এখানে একটা কাণ্ডের মতন অংশ থাকে, যেটাকে রাইজোম বলা হয়। তো এই যে পাতার নিচে একটু যদি আমরা বড় ভিউতে দেখি, পাতাগুলো এরকম দেখায়, আর পাতার নিচে এখানে অনেক সোরাস দেখতে পাওয়া যায়, যেগুলোকে রেণুথলিও বলি আমরা। তো এই সোরাস পাতার নিচের দিকে থাকে, আর বর্ষাকালে এটা ম্যাচিওর হয়। একটা সোরাসকে যদি একটু আমরা বড় করে দেখি, তাহলে সেটা যেরকম দেখাবে সেটা একটু আমরা দেখে নিই মাইক্রোস্কোপের নিচে, যে কীরকম দেখাবে একটা সোরাসকে মাইক্রোস্কোপের নিচে। তো এই যে এরকম থলির মতন অংশগুলো, এর মধ্যে প্রচুর রেণু আছে। এই রেণুথলি বলা হয় এটাকে, ইংরেজিতে স্পোরাঞ্জিয়া বলা হয়। তো এই রেণুথলিগুলি এই অংশগুলির মধ্যে রেণুগুলোকে ধরে রাখে, আর বর্ষাকালেই এই রেণুগুলি সবচেয়ে ভালো ম্যাচিওর অবস্থায় আসে। আর একে গার্ড করে রাখে যে অংশটা, এটার নাম হচ্ছে ইন্ডুসিয়াম। তো একটা রেণুথলি, এগুলো হচ্ছে রেণুথলি বা স্পোরাঞ্জিয়া বলা হয়, বাংলায় লিখি আমরা রেণুথলি। এই রেণুথলির একটা বড় ভিউ যদি দেখি, তাহলে বড় ভিউতে এরকম দেখাবে রেণুথলিকে গার্ড করে রাখছে আলাদাভাবে আরেকটা বিশেষ অংশ, যার নাম ইন্ডুসিয়াম। আর এই গার্ডের অংশটাকে বলা হয় অ্যানুলাস। তার মানে বাইরের দিকে এই যে কভারটা, এটাকে বলছি আমরা ইন্ডুসিয়াম, আর এর মধ্যে যে কভারটা, এটাকে বলছি আমরা অ্যানুলাস। এখানে এটা অ্যানুলাস। তো অ্যানুলাস ফেটে যায় যখন রেণুগুলো ম্যাচিওর হয়। তো এখন এই পূর্ণাঙ্গ উদ্ভিদটা ছিল ডিপ্লয়েড দশাতে, আর এর মধ্যে রেণুগুলি যে তৈরি হয়েছে, সেগুলো সব মিওসিসে তৈরি হয়েছে, এবং এরা সবাই হ্যাপ্লয়েড। তো এই হ্যাপ্লয়েডের রেণু যখন এই রেণুথলি থেকে বের হয়ে আসে, তো তখন তারা এরকম কোষ বিভাজন করে একটা এরকম ইরেগুলার শেপের কোষের গুচ্ছ তৈরি করে, যাকে আমরা থ্যালাস বা প্রোথ্যালাসও বলে থাকি। প্রোথ্যালাস আসলে এটা লিঙ্গধর দশা, আর এটা ছিল রেণুধর দশা। রেণুধর দশার কথার অর্থ হচ্ছে রেণুকে ধারণ করে যে দশা। ইংরেজিতে এই দশাকে আমরা স্পোরোফাইটও বলে থাকি, আর লিঙ্গধরকে গ্যামেটোফাইটও বলা হয়। তো গ্যামেটোফাইট যেহেতু হ্যাপ্লয়েড সেল থেকে তৈরি হয়েছে, অর্থাৎ রেণুর থেকে তৈরি হয়েছে, তাই টোটাল গ্যামেটোফাইটটাই হবে হ্যাপ্লয়েড। তো এই হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটের মধ্যে ম্যাচিউরিটির পর এর মধ্যে দুটো বিশেষ ধরনের অঙ্গ তৈরি হয়। একটা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় আর্কিগোনিয়া, এটা আসলে স্ত্রীধানী। এর মধ্যে আছে কি
এগ। ঠিক একইভাবে এর মধ্যে আরেকটা অংশ তৈরি হয় যার মধ্যে অনেক শুক্রাণু তৈরি হয়, এটাকে বলা হয় অ্যান্থ্রেডিয়া অর্থাৎ পুংধানী। তো পুংধানী থেকে শুক্রাণু ম্যাচিওর হয় আর এটা সাঁতার কেটে আসে কোথায়? ডিম্বাণুর কাছে। ডিম্বাণু ম্যাচিওর হয়ে এখানে একটা জাইগোট তৈরি করে, যেই জাইগোট থেকে আবার পূর্ণাঙ্গ এই টেরিডোফাইট উদ্ভিদ অর্থাৎ ফার্ন, যার নাম এখানে বিজ্ঞানসম্মতভাবে ডায়াপটেরিস, তো সেই ডায়াপটেরিস উদ্ভিদ তৈরি হয়। তো তার মানে এই রেণুধর দশাটা হচ্ছে তার 2n দশা আর লিঙ্গধর দশাটা হচ্ছে n দশা। তো 2n দশার থেকে প্রথমে আসে n দশা, n দশা থেকে আবার এই 2n দশা অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড থেকে পূর্ণাঙ্গ অবস্থায় আবার ডিপ্লয়েড হয়। এটাই ফার্নের জনুক্রম, আর এটা আমাদের মনে রাখতে হবে। তো পরীক্ষায় এই ছবি আঁকার দরকার নেই, এটা শব্দছকের মাধ্যমে লিখলেই চলবে। তো জনুক্রম অ্যাকচুয়ালি জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার আবর্তন, কিন্তু এটা সবসময় যেভাবে আমরা দেখালাম এরকমই যে হবে তার কোনো মানে নেই। তবে উন্নত জীবে দেখা যায় যে ডিপ্লয়েড দশাটাই বেশিরভাগ সময় থাকে জীবনচক্রে, আর হ্যাপ্লয়েড দশা কিছু সময়ের জন্য আসে। আর এরকম জনুক্রমকে আমরা বলছি ডিপ্লোবায়োন্টিক জনুক্রম। তবে কিছু কিছু জীব এমনও আছে যাদের ক্ষেত্রে জীবনচক্রে হ্যাপ্লয়েড দশারই প্রাধান্য বেশি, আর ডিপ্লয়েড দশা কিছু সময়ের জন্য আছে, যেমন ব্রায়োফাইট উদ্ভিদে এরকম দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বলি হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম। আর কিছু কিছু ক্ষেত্রে দুটো দশাই প্রায় কম বেশি সমান ফেজে থাকে, তাহলে তাকে বলা হয় হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক জনুক্রম। তবে ফার্নের ক্ষেত্রে বা মসের ক্ষেত্রে এদের ক্ষেত্রে জনুক্রম খুব স্পষ্টভাবে দেখা যায়। তো এই যেভাবে উদাহরণ হিসাবে এগুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি, তো সেই জন্যই আমাদের ফার্নের জনুক্রম এখানে পড়তে হলো। এর সাথে একটু দেখে নেওয়া যাক মানুষের জীবনেই বা জনুক্রম কী করে আসে, যদিও এটা 3rd চ্যাপ্টারের সাথে যুক্ত, কিন্তু এখানেও আমরা এটা বুঝতেই পারি। তো মানুষের জনুক্রমে আমরা খুব সহজভাবে যদি একটা উদাহরণ নিই মানুষের থেকে, যে কীভাবে মানুষের জনুক্রম অ্যাকচুয়ালি কন্ট্রোল হয়। তো একইভাবে এটা আমরা দুটো মানুষের কথা একটু বুঝবো। এখানে ধরুন একটা পুরুষ, তো যার ক্রোমোজোম সংখ্যা 44টা অটোজোম প্লাস XY। আর মহিলাদের ক্ষেত্রে ঘটনাটা একটু আলাদা হয়, মহিলাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় কত? ক্রোমোজোম সংখ্যা এখানেও 46টা থাকে, তবে XY এখানে থাকে না, 44টা A প্লাস XX। তো এখানেও এটা ডিপ্লয়েড অবস্থা। তো এখন এইখানে মিওসিস কোষ বিভাজন যখন হয়, তো স্ত্রী দেহে যে ডিম্বাণু তৈরি হয় তারা কী হবে? ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে। তাহলে 22A প্লাস X এটা একটা ডিম্বাণু হতে পারে, আরেকটা ডিম্বাণুও কিন্তু একই রকম হবে 22A প্লাস X, অর্থাৎ যা থাকবে তার অর্ধেক। আর এখানে দুটো ডিম্বাণু যেহেতু একই প্রকৃতির, আসলে দুটো না, মহিলারা যতই ডিম্বাণু তৈরি করুক সবই একই প্রকৃতির, অর্থাৎ 22টা অটোজোম প্লাস একটা X ক্রোমোজোম। সেই জন্য মহিলাদেরকে একটা বিশেষ নামে ডাকা হয়, বলা হয় হোমোগ্যামেটিক। হোমোগ্যামেটিক অর্থাৎ সব গ্যামেট একই রকম। ছেলেদের ক্ষেত্রে তা হয় না, ছেলেদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে কিছু শুক্রাণু হয় X ক্রোমোজোম যুক্ত, আর কিছু শুক্রাণু হয় Y ক্রোমোজোম যুক্ত। তো এই X আর Y দুই ধরনের ক্রোমোজোম যুক্ত যেহেতু শুক্রাণু তৈরি হয়, তাই পুরুষের ক্ষেত্রে যে কথাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেটেরোগ্যামেটিক। তো এখন মহিলাদের যে কোনো ডিম্বাণুর সাথে পুরুষের একটা শুক্রাণু যদি মেলে, যদি এটার সাথে এটা মেলে, তাহলে মোট ক্রোমোজোম কত হচ্ছে? 22, 44টা অটোজোম, আর XX মিলে কি হচ্ছে? 2টা X। তাহলে এই ক্ষেত্রে ভ্রূণটা কী হবে? কন্যা হবে। কিন্তু যদি এটা এরকম হতো, তাহলে এই ক্ষেত্রে কী হতো? 22, 44টা অটোজোম প্লাস XY, সেই ক্ষেত্রে ভ্রূণটি কী হতো? পুত্র হতো। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, এই যে দশাটা মিওসিস কোষ বিভাজন কোথায় হচ্ছে? এই জায়গাটাতে মিওসিস কোষ বিভাজন হচ্ছে। আর মিওসিস কোষ বিভাজনের ফলে কী তৈরি হচ্ছে? গ্যামেট। তাই এরকম কোষ বিভাজনকে আমরা বলছি গ্যামেটিক মিওসিস। তো গ্যামেটিক মিওসিসের ফলে কী হচ্ছে? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে, যারা কিন্তু প্রকৃতপক্ষে হ্যাপ্লয়েড। তাহলে এটাও হ্যাপ্লয়েড। এখানে শুক্রাণু বা স্পার্ম যদি দেখি, তাহলে এরাও কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে এই হ্যাপ্লয়েড দুটি কোষ তারা পরস্পর মিলে আমাদের ক্ষেত্রে জীবনের সূচনা করে, অর্থাৎ এই যে কোষটা তৈরি করছে সেটা হচ্ছে জাইগোট। এরপর জাইগোটের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয়, আর কোষ বিভাজন হয়ে এটা আস্তে আস্তে পূর্ণাঙ্গ মানুষের শিশুতে পরিণত হয়। তো এইভাবে মানুষের জীবনেও জনুক্রম ঘুরায় ফিরে দেখা যায়, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড দশা। ব্যাস, আজকের জন্য এই অবধি। পরে দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো, আর আচার্যের সাথে থাকো।